আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন আছেন স্যার? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ ভালোই। এখন দেখলেন তো হয় নাই, 7 বাজে। হিমু ভাই, কি অবস্থা আপনার? দাদা নমস্কার। এই তো আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, সবার কাজের কি অবস্থা? কেউ কন্টেস্ট টন্টেস্ট করেন না আপনারা? স্যার, আমি কালকে রাতে একটা করছিলাম। আমি কালকে হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার একটা লিখি। দেখছি। জি ভাই। আপনারা শুধু বিজনেস কার্ড করেন কেন? ফ্লায়ার কে করবে? ফ্লায়ার, তারপরে পোস্ট কার্ড, ফেসবুক ব্যানার, এগুলো তো করেন। স্যার, জি বলেন। স্যার আমার সকালে ক্লাস করতে সমস্যা হচ্ছে। আমি কি বিকালে ক্লাস করবো? না, আপনার তো সকালের সকালে করতে হবে। সকালে রোজ অ্যাক্টিভ থাকতে পারবো স্যার, কিন্তু আমি তো ওই অত মানে ভালোভাবে মনোযোগ দিয়ে করতে পারবার না। এখন সকালের বেসের স্টুডেন্ট বিকালে কিভাবে করবে? সকালের বেসে সমস্যা হবে তাহলে।
মানে স্যার সকালবেলা আমি থাকবো, কিন্তু অতটা ভালোভাবে থাকতে পারবো না, কিন্তু বিকেলবেলা আমি ওই ম্যাচও একটু দেখতে চাই এই। ওভাবে থাকতে পারেন যে সকালে, আগে সকালে থাকতে হবে, সকালে থাকলে বিকালেও থাকতে পারবেন। আচ্ছা স্যার, সকালে থাকতে পারবো, সমস্যা নেই। সকালে থাকতে পারলে বিকালে অ্যাটেন্ড করতে আচ্ছা পারবেন, স্যার, ঠিক সমস্যা আছে। নেই। আচ্ছা, বিকালের ব্যাচটা কয়টা থেকে 3টা থেকে? দুইটা দুইটা। 2টায়? জি। আচ্ছা স্যার, আচ্ছা। আর কেউ আসবে না? 5 জন। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? কেমন আছো? এই খবর? হ্যাঁ স্যার, ভালো আছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ভাই কি অবস্থা? হ্যাঁ স্যার। এই তো স্যার ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ স্যার। বাকিরা কোথায়? 6 জন মাত্র।
গতকালকের ক্লাসে কি হয়েছে? গতকালকের ক্লাসে এরপর আমি আজ জয়েন করলাম। রাকিব ভাই গতকাল ক্লাস করছিলেন? তো সবার কাজের কি অবস্থা সেটা বলেন আগে। সবার কাজের কি অবস্থা বলেন। দেলোয়ার ভাই কি আর অর্ডার পাইছেন? হ্যালো, বাসায় আসার পরে আজ অনলাইনে ঢুকলাম, এর মাঝে অনলাইনে ঢুকিনি। ও আচ্ছা, স্যার আমি জি বলেন। কন্টেস্টে অংশগ্রহণ করতেছি, তেমন না। এদের পরে তো বাকিরা কি আসবে না? মাত্র 6 জন আসছে, আরো ওয়েট করব। আরফান ভাই ফোন ছিল, উনি বললো যেন এখানে নেটওয়ার্ক নাকি সমস্যা করতেছে। হ্যাঁ হ্যাঁ, আরফান ভাই এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে, উনি কানেকশন হতে পারতেছে না। ও আচ্ছা, 9:30 পর্যন্ত ওয়েট করি। সবার ইলিস্ট্রেটর ইনস্টল আছে? আছে। জি স্যার আমার আছে। আছে স্যার।
স্যার কোনো কথা শুনতে পাচ্ছি না, জি আসতেছিল না কোনো। কথা বুঝি না, কি হয়েছে? মানে স্যার আপনার কোনো কথা আসতেছিল না, এখন শুনতে পাচ্ছি। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার যাচ্ছে। জি স্যার দেখা যায়। তো আজকে আমরা শুরু করব কি ইলাস্ট্রেটর, ঠিক আছে? ফটোশপে তো আর কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? ফটোশপের রিভিউ ক্লাসও নেওয়া হয়েছে। তো আজকে থেকে আমরা চলে আসছি ইলাস্ট্রেটরে। তো ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য কি কেউ জানেন? কেউ বলতে পারবেন ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে তফাৎটা কোন জায়গায়? আমার জানা নাই স্যার। আমি সামান্য একটু জানি স্যার, জি আমি সামান্য একটু জানি স্যার, একটা টিউটোরিয়াল দেখছি বলছে যে ইলেকশনে প্রতি ক্লাসে হবে না, আর ওটা সব থেকে সেভ করলে ওটা বেশি দিন বেঁচে থাকে। আপনার কথাই তো বুঝি না, আপনার কথা ফাইটা ফাইটা আসে। আমি বলি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস একটা সফটওয়্যার, আর ফটোশপ হচ্ছে রাস্টারাইজ সফটওয়্যার বা পিক্সেল বেস সফটওয়্যার। আমরা যখন ফটোশপে কোনো কাজ করতাম, দেখাচ্ছি। তো আমরা যখন ফটোশপে কাজ করতাম, ফটোশপে কাজ করার সময় আমাদের এটা নির্দিষ্ট একটা জুমের পরে এটা পিক্সেলগুলো দেখা যায়। দেখেন এই পিক্সেলগুলো দেখা যাচ্ছে, ফেটে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু ইলাস্ট্রেটরে দেখেন এটা কিন্তু ফাটছে না। এটা হচ্ছে একটা ভেক্টর বেস সফটওয়্যার। এখানে আপনি প্রিন্ট আইটেমগুলো খুব ভালোভাবে করতে পারবেন। বুঝতে পারছেন ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা? একটা হচ্ছে ভেক্টর বেস আর একটা হচ্ছে রাস্টারাইজ বা পিক্সেল বেস। তো দেখেন ফটোশপে যেরকম আমরা ইন্টারফেস দেখেছি, ইলাস্ট্রেটরও সেম একটা ইন্টারফেস আছে। ইলাস্ট্রেটর ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা প্রথমে যে উপরে যে মেনুটা দেখতেছি এটা কি? এটা হচ্ছে মেনু বার আমাদের, ঠিক আছে? এগুলো হচ্ছে কি আমাদের টুলস, এগুলো হচ্ছে আমাদের টুলস বার, ঠিক আছে? আর আমাদের এই সাইডে হচ্ছে কি কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? আর এখানে আমাদের এসেনশিয়াল আছে, আমাদের ফটোশপের মতো এসেনশিয়াল আছে। এখানে আবার লেআউট, প্রিন্টিং,
বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে অপশন দিয়ে দিছে। এখানে রিসেট এসেনশিয়াল আছে, নিউ ওয়ার্ক স্পেস তৈরি করার ইয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের ইন্টারফেস, এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট। তো ইলাস্ট্রেটরের আরেকটা সুবিধা হচ্ছে আমরা ডকুমেন্টের বাইরেও কাজ করতে পারবো, ঠিক আছে। ডকুমেন্টের বাইরে আমাদের এটা হচ্ছে ওয়ার্ক স্পেস, এখানে আমরা কাজ করতে পারবো, কিন্তু আমরা ফটোশপে এটা করতে পারতাম না। আমরা ইলাস্ট্রেটরে এই যে ডকুমেন্টের বাইরেও আমরা কোনো কিছু রাখতে পারবো, কিছু বানাতে পারবো। যেমন আমি যে এখানে যদি একটা শেপ টুল নিয়ে যদি এরকম এটা বাইরে রাখতে পারবো আমি। এখানে আমি আমার ইচ্ছা মতো কাজগুলোকে বাইরে রাখতে পারবো, ডকুমেন্টের ভিতরে রাখতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা সুবিধা ইলাস্ট্রেটরের, যে আমরা বাইরে কাজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস, আর এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট। তো আমরা ওয়ার্ক স্পেসে কাজ করতে পারবো, ডকুমেন্টও কাজ করতে পারবো। এদিক থেকে আমাদের এটা ইউজ করতে অনেক। স্যার আপনার এই জি ইলাস্ট্রেটর কত এটা মানে এ এটা আমি 14 এটা ইলাস্ট্রেটর সিরিজ এটাই সিসি। এটা সিসি। তো আমার তো 19 সমস্যা নাই, সেম তো। মানে ফাংশন কিছু হলে কোন কিছু হলে বলে স্যার হ্যাঁ হ্যাঁ, টুল বুঝি না। আপনি স্ক্রিনশট দিয়ে দেখা, স্ক্রিনশট দিয়ে দেখাবো। তাছাড়া তো বোঝা যাচ্ছে না। আমি তো পিসিতে হোয়াটসঅ্যাপে সেট করে দেওয়া যায় স্যার। হোয়াটসঅ্যাপ ইনস্টল দিয়ে স্ক্যান করলে হয়ে যাবে। দেখি তাহলে বিকেল বেলা সেট করে যাবেন বাজারে গিয়ে। আমি চেষ্টা করছিলাম একবার পারি। তো আমরা এটা বুঝতে পারছি, আমাদের ইলাস্ট্রেটরে আমরা কি একটা ওয়ার্ক স্পেস পাবো, এখানে আমরা কাজ করতে পারবো, ডকুমেন্টের বাইরেও আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। জি স্যার। এখন আমরা একটা ডকুমেন্ট সেটআপ দেখব। তো এখানেও সেম, আমরা ফটোশপে যেরকম ডকুমেন্ট সেটআপ করার জন্য নিউ ডকুমেন্ট নিতাম, এখানেও নিউ ডকুমেন্ট বা শর্টকাট হচ্ছে Ctrl+N। তো নেওয়ার পরে এখানে প্রথম হচ্ছে নেম। আমি এখানে যে আমার যে ডকুমেন্ট, আমি ওই ডকুমেন্টের নামটা লিখবো। এখানে আমার প্রোফাইল আছে, এখানে প্রোফাইল বলতে এখানে বিভিন্ন ধরনের কিছু অটোমেটিকলি ওনারা কিছু ডিফল্ট কিছু সাইজ দিয়ে রাখছে। এখানে আমাদের যে প্রিন্ট ওয়েব কিছু নেম দিয়ে রাখছে, ডিভাইস বিভিন্ন ডিভাইসের নাম দিয়ে রাখছে। যেমন আমরা যখন প্রিন্টে যাই, প্রিন্টে যাওয়ার পরে এখানে সাইজে দেখলে A4, B5, B4, লিগেল এরকম কিছু সাইজ দিয়ে রাখছে। ওয়েবে গেলে এখানে কিছু আমাদের সাইজ দিয়ে রাখছে, কাস্টম সাইজ। এখানে ডিভাইসে গেলে আমাদের এখানে কিছু ডিভাইসের নাম দিয়ে রাখছে। ভিডিও এন্ড ফিল্ম, এখানে কিছু ভিডিও এন্ড ফিল্মের কিছু সাইজ দিয়ে রাখছে। এই যে এরকম কিছু সাইজ থাকে এখানে। আমরা আমাদের কাজের
সুবিধা মতো আমরা সাইজগুলো নেব। তারপর হচ্ছে কি দেখেন, নাম্বার অফ আর্টবোর্ড। তো আমরা ফটোশপে শুধু একটা মাত্র ডকুমেন্ট নিতে পারতাম, ঠিক আছে, একটা ডকুমেন্টে একটা কাজ করতে পারতাম। তো ইলাস্ট্রেটর আরেকটা সুবিধা হচ্ছে আমরা এখানে আমাদের ইচ্ছে মতো আর্টবোর্ড নিতে পারবো। আমাদের কি এখন আমরা, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, ধরেন আমি এখানে দুইটা আর্টবোর্ড নেব। আমি 2 লিখে দিলে, 2 লিখে যদি আমি এখানে ওকে দিই, দেখেন আমার এখানে একসাথে দুইটা রকম আর্টবোর্ড চলে আসছে, একটা দুইটা। আমি এখন একসাথে দুইটা কাজ করতে পারবো, বুঝতে পারছেন? তারপরে আর্টবোর্ডের এখানে কিছু অপশন আছে। আমার আর্টবোর্ডটা কি রোতে হবে নাকি কলামে হবে, মানে উপরে নিচে হবে নাকি পাশাপাশি হবে, এরকম কিছু ডিফল্ট সাইজ এখানে দেওয়া আছে। তারপরে আমার স্পেসিংটা কত হবে, একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের স্পেসিং কত হবে ওগুলা দিয়ে রাখছে, কলাম কয়টা হবে, 2টা। তারপর এখানে আমি আমার সাইজগুলো ইউজ করব, হাইট, উইডথ। তারপর এখানে আমার ইউনিটস, আমার ডিজাইনটা বা আমার ডকুমেন্টটা কীরকম হবে, পিক্সেলে হবে নাকি ইঞ্চিতে হবে নাকি মিলিমিটারে হবে না সেন্টিমিটারে হবে, এগুলো এখান থেকে আমি ফিক্সড করে দেব। তারপরে হচ্ছে এখানে অর্গানাইজেশন, আমার ডকুমেন্টটা কি ল্যান্ডস্কেপ হবে নাকি হরিজন্টাল হবে, সেটা এখান থেকে আমরা ফিক্সড করে দেবো। ল্যান্ডস্কেপ হবে নাকি হরিজন্টাল, ভার্টিক্যাল কোনটা হবে এখান থেকে আমরা দিয়ে দেবো, এটা সিলেক্ট করে দেবো। তারপরে এখানে হচ্ছে ব্লিড। আমরা ফটোশপে যেরকম ব্লিড তৈরি করতে হতো, এখানে ডকুমেন্ট তৈরি করার সময় একটা ব্লিডের অপশন দিয়ে দিছে। তো আমরা এখানে আমাদের ব্লিডটা দিতে পারবো। আমি যদি এখানে 1 দিই, এখানে 1 লিখলে সব টপ বটম লেফট রাইট সব দিকে 1 হয়ে যাবে। আবার আমি যদি এখান থেকে লিঙ্কটা তুলে দিই, এখন আমি যদি 1 লিখি, এখানে 2 লিখি, তাহলে আমার একটা সাইডের ব্লিড তৈরি হবে, অন্যগুলা তৈরি হবে না। এখানে লিঙ্কই অন করে দিলে সবগুলাতে সেম ব্লিড হবে। তারপর হচ্ছে কালার মোড। কালার মোডটা আমরা জানি CMYK আর 8GB। আমরা প্রিন্ট আইটেমের জন্য CMYK ইউজ করব। আর আমাদের এখানে হচ্ছে আমাদের রেজুলেশনটা, আমাদের রেজুলেশন এখানে 3টা রেজুলেশন দেওয়া আছে। হাই 300 ppi, মিডিয়াম 150, স্ক্রিন 72। আমরা প্রিন্ট আইটেমের জন্য কি 300 ইউজ করব। আর এখানে প্রিভিউ মোড আছে, ডিফল্ট থাকবে। তারপরে ওকে দিলে আমাদের কি আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট, 2টা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। আর্টবোর্ড 2টা আর্টবোর্ড নিছি, 2টা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে আমাদের। আমাদের এখানে ব্লিড দেখা যাচ্ছে, যেখানে আমি একটা ব্লিড নিয়েছি, ব্লিডের রেড কালার একটা ব্লিড এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট। স্যার ব্লেডটা সমান হলো না কেন? সমান তো হচ্ছে, একটু আগে জুম করার উপরে অনেকটা বেশি মনে হয়েছিল। সমান করে মেবি দিই নাই, এর জন্য সমান হয় নাই। 0.5 এখানে একটা আর্টবোর্ড দিয়ে এই যে সমান। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে না? আগের বার উপরে মনে হচ্ছিল না ডিরেক্টলি। আগের বার ওই যে চেঞ্জ করছিলাম তো করে নিয়েছে ওই জন্য। ও এ হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের ডকুমেন্ট সেটআপ, ঠিক আছে। এখানে আমরা আর্টবোর্ড পাচ্ছি আমাদের পরিমাণ মতো, আমরা এখানে আর্টবোর্ড দিতে পারবো, এখানে আমরা সাইজগুলো দিতে পারবো, এখানে আমরা ব্লিড দিয়ে দিতে পারবো আগে থেকে, আমাদের পরে ঝামেলা করা লাগবে না।
বুঝতে পারছেন সবাই? ডকুমেন্ট সেটআপ, ইলাস্ট্রেটর ডকুমেন্ট সেটআপ নিয়ে কোনো সমস্যা থাকলে এখনই বলে ফেলেন। স্যার ওই যে ওরিয়েন্টেশন ওটা কাজ কি বলবেন? এটা এটার কথা বলতেছেন? জি জি এটা হচ্ছে আমার ভার্টিক্যাল হবে আর হরিজন্টাল হবে, মানে আমার এখন এই যে ডকুমেন্টটা কি আছে, লম্বা লম্বি আছে না, তো আমি এটাকে যদি এখন এখানে ক্লিক করে ওকে দিই, তাহলে আমার এটা কি চাপটা হয়ে যাবে, মানে হাইটটা কি, হাইটটা ওয়াইড হয়ে যাবে আর ওয়াইডটা হাইট হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, যার যার এই পর্যন্ত সমস্যা আছে বলে ফেলেন। পরেরটা ইউনিটস আমরা ফটোশপে ইউনিট দেখছি না, ইউনিট মানে আমাদের ডিজাইনটা কি ইঞ্চিতে হবে নাকি পিক্সেলে হবে নাকি মিলিমিটারে হবে, আমরা কিভাবে আমাদের ডিজাইনটা নেব ওটা এখান থেকে সিলেক্ট করে দেব। স্যার পয়েন্টার পিক্সেল কিন্তু সেম। হ্যাঁ, পিক্সেলের জন্য আলাদা আছে, তো এখানে পিক্সেলে পিএক্স লেখা থাকে আর পয়েন্টে পিটি লেখা হ্যাঁ, থাকে। স্যার মানে যে বস্তু বাইকটা একেবারে মানে ইউনিটটা সব। তারপরে এগুলো ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি এখন, তাহলে ব্লিড নিতে পারে। এগুলোর নাম তো আমরা জানি, এগুলো মেনু, আমাদের মেনু বার, এটা আমাদের টুলস প্যানেল, আর এটার নিচে যেটা হচ্ছে এটা হচ্ছে টুলস প্যানেলের কন্ট্রোল বার, আর এগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের মুড আছে, আমাদের বিভিন্ন ধরনের মুড আছে, এখান থেকে আমরা চাইলে নিজেরা নতুন ওয়ার্ক স্পেস বানাতে পারি, এখানে এসেনশিয়াল থাকে। আর যদি আমাদের কোনো কারণে যদি আমাদের ডকুমেন্টের সমস্যা হয় তাহলে আমরা রিসেট এসেনশিয়াল দিলে আমাদের আগের মতো আমাদের ওভারভিউটা আগের মতো হয়ে যাবে। তারপরে এগুলো হচ্ছে একটা ট্যাব, এখানে আমি আমার ইচ্ছা মতো ট্যাব করতে পারবো। এখানে একটা জুম অপশন আছে। আমরা ফটোশপে বলেছিলাম কত % পর্যন্ত জুম হয় ফটোশপে? সবাই ভুলে গেছেন? এআই তে 6400 পর্যন্ত হয় আমারটা। ইলাস্ট্রেটরে হচ্ছে 6400% হয়, আর ফটোশপে কত হবে? ফটোশপে 3200% হইতো না, কত পার্সেন্ট লিখে দিছি না আপনাদেরকে? তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার। তো এখানে আমাদের ফটোশপের মতো ফাইল আছে, ওপেন আছে, ক্লোজ আছে, সেভ আছে, সেভ এজ আছে, এগুলো আমরা দেখব একটু পরে। তো এখান থেকে আমরা আমাদের সেটিংগুলো, আসসালামাইকুম। আমি অনেক দেরি করে ফেলেছি স্যার, আমার ডাটা কানেকশন সমস্যা ছিল, অন্য সিমে এমবি কিনে তারপর আবার ঢুকলাম। আচ্ছা সমস্যা নাই, শুরু করছি যে 10 মিনিট হয়। তো দেখেন, তারপরে আমাদের এখানে আমরা ফটোশপে যেরকম আমাদের একটা প্রিপেয়ারেন্স ছিল, ইলাস্ট্রেটরে আমাদের প্রিপেয়ারেন্স আছে। তো প্রিপেয়ারেন্স যাওয়ার জন্য এডিট থেকে প্রিপেয়ারেন্স, তো আমরা দেখি এখানে কি কি অপশন আছে। তো আমাদের প্রথমে এখানে আছে জেনারেল, ঠিক আছে? তো আমাদের এখানে হচ্ছে কিবোর্ড ইনক্রিমেন্ট আছে প্রথমে। তো কিবোর্ড ইনক্রিমেন্ট কি, এটা হচ্ছে আমাদের অ্যারো আছে না, আমাদের 4টা অ্যারো আছে না, ওই 4টা অ্যারোর মানে আমাদের প্রতি অ্যারোতে কত পিটি করে যাবে এটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। আমি কোনো ডিজাইন নেওয়ার পরে, আমি কোনো শেপ ক্রিয়েট করার পরে আমার এটা অ্যারো কি প্রেস করলে কতটুকু করে চেঞ্জ হবে, মানে কতটুকু করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, ওটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে কিবোর্ড ইনক্রিমেন্ট। তারপরে বাদ বাকি এগুলো তো আমাদের আগের মতোই থাকবে, এগুলো চেঞ্জ করবো না আমরা।
এটার দরকার নাই আমাদের। এটা হচ্ছে আমাদের পেন টুলের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে ওগুলো কীরকম হবে এগুলো এখানে দিয়ে দিছে। অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলগুলো কীভাবে কী কাজ করবে, তা আমরা যখন পেন টুলে যাব তখন আমরা এটা দেখব ভালোভাবে। তারপর হচ্ছে টাইপ, এখানে আমাদের টাইপ টুলের এখানে সাইজ, লিডিং, ট্র্যাকিং এগুলো দিয়ে দিছে। তো আমরা যখন টাইপ টুলে যাব তখন আমরা এটা নিয়ে দেখবো আরো ভালো হবে। কার ডিসকানেক্ট হয়ে গেছে, জসিম নাকি উনি কে? সবাই তো কানেক্ট আছে, ওনার কেন ডিসকানেক্ট হয়ে গেছে? তো তারপরে আমাদের কি আছে, আমাদের তারপর হচ্ছে ইউনিট। আমাদের ইউনিটটা আমরা দেখছি যে আমাদের ডিজাইনটা আমরা কিভাবে করব। এখানে ইউনিটগুলো দেওয়া আছে, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার। আমরা ইউনিটটা আমরা এখানে আমাদের যে রুলার আছে রুলারের মাধ্যমে চেঞ্জ করতে পারবো। তো রুলার আনার জন্য আমরা কীভাবে আনি, কন্ট্রোল আর দিলে আমাদের রুলারটা আসবে, আবার কন্ট্রোল আর দিলে আমাদের রুলারটা চলে যাবে। আমি কন্ট্রোল আর দিয়ে যদি রুলারটা আনি, আনার পরে আমি এখানে রুলারের রাইট বাটনটা ক্লিক করি, দেখেন এখানে আমার পয়েন্টগুলো দেখাচ্ছে আমাদের পিক্সেলে আছে নাকি ইঞ্চিতে আছে, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আমাদের যখন যেটা দরকার হবে আমরা কাজের সুবিধা মতো ওটা চেঞ্জ করে দেব। তারপরে আমাদের গাইড অ্যান্ড গ্রিড আছে। তো আমাদের গ্রিডসের কালার এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো চাইলে। এখন আমাদের সায়ান আছে। জি, রুলার থেকে আমরা এখানে আসলেন কিভাবে, স্যার কোন কি করেছে এখানে মানে রুলার কন্ট্রোলার কন্ট্রোলার কন্ট্রোল আর তো রুলার আনলাম, পরে রুলার থেকে যে আপনি ডিসপ্লে যে আমাকে দিলেন এটা কোথা থেকে দিলেন স্যার? এটা তো আমি এডিট থেকে প্রিপেয়ারেন্সে গেলাম। শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে। কন্ট্রোল কে, ঠিক আছে স্যার। তো আমরা এখন কি হচ্ছে গাইড অ্যান্ড গ্রিড, ঠিক আছে। তো আমরা এখান থেকে গাইড অ্যান্ড গ্রিডের কালারগুলো চেঞ্জ করতে পারবো। তো আমরা জানি গাইড কি, আমরা যখন এরকম করে টানি এগুলো হচ্ছে আমাদের গাইড। তো আমরা চাইলে এগুলোর কালারগুলো চেঞ্জ করে দিতে পারি, করে দেখাচ্ছি। আমি যদি টানি এবারে কি আমাদের এগুলো কি রেড হয়ে গেছে। আমি আমাদের কাজের সুবিধার্থে বা আমরা যখন সায়ান কালার নিয়ে কাজ করব তখন আমরা গ্রিডটা চেঞ্জ করে দেব আমাদের বোঝার সুবিধার্থে। বা আমি যখন রেড নিয়ে কাজ করব আমি গ্রিডটা অন্য কালারের দেব যাতে আমার এগুলো ভালোভাবে দেখা যায়। এটা হচ্ছে আমাদের গাইডস। তারপরে আমাদের গ্রিড, এটার কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তারপরে হচ্ছে আমাদের স্মার্ট গাইড, এটা আমাদের দরকার নেই, এটা আমাদের স্মার্ট গাইডের আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। তারপরে এগুলো এভাবে থাকবে। তারপর হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। আমাদের ইউজার ইন্টারফেসটা কেমন হবে এটা আমরা ফটোশপও দেখেছি। আমাদের এখানে ডার্ক আমাদের কিছু মোড আছে, এটা ডার্কে দিলে আমার ইলাস্ট্রেটরের যে ইউজার ইন্টারফেস এটা ডার্ক হয়ে যাবে। এখান থেকে মিডিয়াম ডার্ক, এখান থেকে মিডিয়াম লাইট, এখান থেকে লাইট দিলে আমার এই যে ওয়ার্ক স্পেসটা কি চেঞ্জ হবে।
তো আমরা বেশিরভাগ মিডিয়াম ডার্ক থাকে আমাদের। এখান থেকে আমি চাইলে আবার এখান থেকে লাইটটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। তারপর হচ্ছে ফাইল এগুলো এভাবেই থাকবে, এটা এভাবে থাকবে। তো এখানে আর দেখানোর মতো কিছু নেই, যেগুলো দেখেছি সবাই বুঝতে পারছেন। আর প্রথম আবার কি বলবো? জি জি, এটা প্রথম কাজ কিবোর্ড ইনক্রিমেন্ট কিবোর্ড ইনক্রিমেন্ট, আমরা যে 4টা অ্যারো আছে না, আমাদের অ্যারোগুলোর দূরত্ব কত হবে ওটা এখান থেকে ফিক্স করা যায় আর কি। মানে আমরা অ্যারো দিয়ে আমাদের ডিজাইনগুলোকে মাঝে মাঝে এই যে এরকম আমি এরকম একটা শেপ নিলাম, নেওয়ার পরে কালার দিই, তারপরে আমি এখন অ্যারো দিলে আমার এটা এক অ্যারোতে কত মানে কতটুকু দূরে যাবে ওটা এখান থেকে ফিক্সড করে দেওয়া যায়। আমরা ফাইল থেকে আমরা নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য Ctrl+N, তারপরে আমরা কোনো ডকুমেন্ট ওপেন করার জন্য Ctrl+O, আর কোনো ডকুমেন্টকে ক্লোজ করার জন্য ক্লোজ বা Ctrl+W, আর সেভ করার জন্য Ctrl+S, ঠিক আছে। সেভ এস করার জন্য শিফট Ctrl+S। তো সেভ এস তো আমরা বুঝি, ঠিক আছে। আমরা কোনো ডকুমেন্ট ক্রিয়েট করার পরে আমরা এটাকে ফাইল থেকে সেভ দিলে আমাদের এটা কি আমরা আমাদের হার্ড ড্রাইভে বা ডেস্কটপে আমরা এটা সেভ করতে পারবো, একটা নাম দিয়ে এখানে আমি সেভ করতে পারবো, ঠিক আছে। আর আমি সেম যে ডিজাইনটা এটাও থাকবে, প্লাস আমার এই ডিজাইনটাকে আমি আরও 2-4টা শেপ বা আমার আরও 2-4টা ডিজাইন ক্রিয়েট করার পর আমি এটাকে সেভ করব, তখন আমার আগেরটাও থাকবে এটাও থাকবে। এটা করার জন্য আমি ফাইল থেকে সেভ এসে দিয়ে তারপর সেভ করব। মানে একটা ফাইলকে একাধিক নামে সেভ করার জন্য সেভ এস ইউজ করা হয়। শর্টকাট হচ্ছে কি শিফট Ctrl+S। তারপরে হচ্ছে সেভ ফর ওয়েব। তো আমরা আগে দেখেছি, আমরা সেভ ফর ওয়েবের মাধ্যমে আমাদের ফাইলকে সেভ করতে পারি, ঠিক আছে। তো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সেভ। আমরা যখন ফটোশপে সেভ করতাম বা সেভ এস করতাম, তখন আমাদের সেভ এস টাইপের মধ্যে অনেকগুলো অপশন ছিল, কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে আমি যখন সেভ এস করতেছি তখন আমার কিছু ইলাস্ট্রেটরের কিছু ফাইল আসছে, যে এআই, পিডিএফ, ইপিএস, ঠিক আছে। এছাড়া কোনো আমরা যে পিকচারে সেভ করব বা পিএনজিতে সেভ করব এরকম কোনো মুড আসে নাই। তো ওটা কিভাবে আনতে হবে, ওটা করার জন্য আমাদেরকে ফাইল থেকে চলে যেতে হবে এক্সপোর্ট। আমরা দুইভাবে সেভ করতে পারি, একটা হচ্ছে সেভ থেকে বা সেভ এস থেকে, আর একটা হচ্ছে আমরা এক্সপোর্ট থেকে। এখানে আমরা যখন এখন সেভ এস টাইপে যাব, তখন দেখেন আমার এখানে আরও কিছু অপশন চলে আসছে, যে আমাদের জেপিইজি অপশনটা চলে এসেছে, পিএনজি অপশনটা চলে এসেছে, ফটোশপের পিএইচডি অপশনটা আসছে, টিআইএফ আসছে, আরও বিভিন্ন ধরনের আমাদের টাইপগুলো আসছে, আমাদের সেভ এস টাইপগুলো আসছে। বুঝতে
বুঝতে পারছেন সবাই? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? স্যার আমাদের এই জিনিসটা কাজ করতে পারবেন? কোনটা কোনটা? এই স্যার ভাই কথা তো সব আটকে আটকে আসতেছে। তারপর সে ভাই ফরম্যাটের কথা বলতে কথা আটকে আটকে আসে। আচ্ছা দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়ান, দেখাচ্ছি 1 মিনিট। শুনতে পাচ্ছেন সবাই? শেফ ভাই কি বলছেন বুঝি নাই, আবার বলেন। এই সময় আপনার নেটওয়ার্কের সমস্যা করছে। ও আমি এখানে হঠাৎ ছাওয়া হয়ে গেছিল তো ভাবছিলাম যে আমার নেটই প্রবলেম। বল কথা কি বোঝা যাচ্ছে? স্যার শেয়ার বলতেছিল যে ফাইল থেকে যে আমরা সেভ করব এটা হচ্ছে এক্সপোর্ট যাবার পরে এটা কিভাবে করলে কারো কথা ক্লিয়ার দিলার ভাই, আপনি কি কথাগুলি শুনতে পাচ্ছেন? এখন যে কথা বললো দুজন ক্লিয়ার না, আপনার কথা ক্লিয়ার না। হ্যাঁ বলছিলাম, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ ক্লিয়ার শুনতে পাচ্ছি, শুধু আমি মোবাইল নেট চালাচ্ছি। আমিও তো মোবাইল দিয়ে চালাইতেছি, কিন্তু আমার কাছে আপনার কথা কিছু শুনতে পেলাম, কিন্তু কি আপনার আর ওই যে মোবাইল আরেকজন মোবাইল কথা ক্লিয়ার শুনতে পাইনি। হ্যাঁ হ্যাঁ আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যায় না? হ্যাঁ ঠিক আছে শিহাব ভাই, বুঝতে পারছি আপনি বলছেন যে সেভের যে ব্যাপারটা সেটা আবার দেখানোর জন্য। তো সেটা হচ্ছে আমি ফাইল থেকে, আমার কথা শোনা যায়? হ্যাঁ স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। ওকে, ফাইল থেকে আমি এখান থেকে আমরা আগে কি সেভ থেকে বা সেভএস থেকে সেভ করতাম। তো আমাদের ইলাস্ট্রেটরে যখন আমরা সেভ করব তখন আমাদের এখানে সবগুলো অপশন আসবে না। যেমন আমাদের এখানে শুধু আমরা যে ইলাস্ট্রেটরে যে ইয়েগুলো আছে, ফাইল ফরম্যাটগুলো আছে, ওগুলো সেভ করতে পারবো। কিন্তু আমি যদি চাই যে জেপিজি আকারে বা পিএনজি আকারে সেভ করব, তাহলে আমাকে এক্সপোর্ট থেকে সেভ করতে হবে। ফাইল এক্সপোর্ট, তারপরে আমি আমার এখান থেকে আমরা জেপিজি পিএনজি সিলেক্ট করে তারপরে আমরা এটা সেভ করতে হবে। বুঝতে পারছেন এখন? স্যার এক্সপোর্টে কিন্তু তিনটা অপশন দেখাচ্ছে, এক্সপোর্ট ফর স্ক্রিনস, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট ফর ওয়েব। কি কি দেখাচ্ছে? এক্সপোর্ট অ্যাপ দিলে হবে। প্রথমটা দিলে হবে, আর এক্সপোর্ট ওয়েব হচ্ছে যে আমরা ওয়েবের জন্য যেটা করি আর কি। তো দেখেন আমাদের ইলাস্ট্রেটরে আমরা ফটোশপে আমাদের কি পাইছি, আমরা ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড নামে কালার প্লেট পাইছি। তো আমরা ইলাস্ট্রেটরে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড মানে নাই, আমাদের আছে ফিল আর স্টক আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমাদের কালারগুলো আমরা দিতে পারবো। ফিল থেকে আমরা আমাদের নির্দিষ্ট পরিমাণে কালার দিতে পারবো, কালারটা দিতে পারবো। আর আমাদের নিচে আছে স্টক, এখানে দেখেন আমাদের যে ধরনের স্টক দরকার হবে আমরা চাইলে এখান থেকে ওই ধরনের স্টক কালার
ক্রিয়েট করে আমরা স্টক প্রথম সিলেক্ট করতে হবে, করার পরে যে কালার দেবো কালার স্টক হয়ে যাবে আমাদের। তো আমরা চাইলে স্টকটাকে অফ করে দিতে পারবো। সেটা করার জন্য স্টকে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের একটা অপশান আছে নান। আমরা নানে ক্লিক করলে আমাদের স্টকটা কি চলে যাবে। আমি যদি চাই আমার ফিল্ডটাকে অফ রাখার জন্য, তাহলে আমি ফিল্ডের মধ্যে একটা ক্লিক করে আমি এখানে নান করে দিলে আমার ফিল্ডটা চলে যাবে। সিলেক্ট করতে হবে, দেখেন আমার স্টক ফিল্ড সব চলে গেছে। আমি যদি চাই এখানে একটা স্টক দেব, সেটাও দিতে পারবো। শুধু স্টকটা আছে, ফিল্ডটা অফ। আবার আমি যদি ফিল্ডটাকে এখান থেকে ফিল্ডে ক্লিক করে যদি এই যে কালারে ক্লিক করি, তাহলে আমার ফিল্ড কালারটা ফিরে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখান থেকে আমি আমাদের ফিল আর স্টকের কালারগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এখানে তারপর আছে গ্রেডিয়েন্ট একটা অপশন আছে। আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলে আমাদের শেপটা বা অবজেক্টটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। আমরা এগুলো দেখবো আস্তে আস্তে পরবর্তীতে। তারপরে হচ্ছে আমাদের স্ক্রিন মোড। আমাদের ফটোশপে আমরা যেরকম 3টা স্ক্রিন মোড নিয়ে কাজ করেছি, ইলাস্ট্রেটরেও সেম 3টা স্ক্রিন মোড আছে। তো স্ক্রিন মোড চেঞ্জ করার জন্য আমরা ফটোশপে যেরকম শর্টকাট এফ ইউজ করছি, ইলাস্ট্রেটরেও সেম শর্টকাট এফ। আমি যদি একবার এফ প্রেস করি তাহলে আমাদের চেঞ্জ হচ্ছে। এখানে দিলে ফুল স্ক্রিন হচ্ছে, আবার দিলে আমাদের যে ডিফল্ট যে মেনু বার সহ টুলস বার সহ স্ক্রিন মোড ওটা আসছে। আবার দিলে আমাদের এখানে স্ক্রিন মোড চেঞ্জ হচ্ছে। এখান থেকে এখানে নেই, এখানে এই যে 3টে স্ক্রিন মোড আর কি। আমাদের নর্মাল স্ক্রিন মোড হচ্ছে প্রথম, তারপর হচ্ছে ফুল স্ক্রিন মোড হচ্ছে মেনু বার সহ, আর তারপরে হচ্ছে ফুল স্ক্রিন মোড। তো এটা শর্টকাট কি এফ, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে জুম ইন জুম আউট। তো আমরা ফটোশপে যে এরকম জুম ইন জুম আউট করছি, ইলাস্ট্রেটরও আমরা জুম ইন জুম আউট করব। তো আমাদের এখানে একটা টুলস আছে যে জুম টুল, শর্টকাট হচ্ছে জেড। তো আমরা জুম টুল দিয়ে যদি আমরা এরকম আমাদের মাউসকে যদি আমরা সামনের দিকে এরকম ড্রাগ করি, তাহলে আমাদের ডকুমেন্টটা জুম হবে। আর আমরা যদি আমাদের মাউসটাকে অল্টার ধরে ড্রাগ করি, তাহলে আমাদের এটা ছোট হবে। এছাড়া আমরা আমাদের কিবোর্ড থেকেও জুম ইন জুম আউট করতে পারি। সেটা করার জন্য আমরা কন্ট্রোল প্লাস দিলে আমাদের জুম ইন হবে, আর কন্ট্রোল মাইনাস দিলে আমাদের জুম আউট হবে, ঠিক আছে। এছাড়া কন্ট্রোল চেপে যদি আমরা আমাদের মাউসের চাকাটাকে ঘুরাই, তাহলে আমার এটা জুম হবে, জুম আউট হবে। 3ভাবে আমরা করতে পারি। মাউস দিয়ে করতে পারি, বা কিবোর্ড দিয়ে করতে পারি, বা এখান থেকে আমরা আমাদের জুম টুলের মাধ্যমে করতে পারি। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে আমাদের ডকুমেন্ট প্যান আমরা ফটোশপেও দেখেছি, এখন ইলাস্ট্রেটর আমরা ডকুমেন্ট প্যান দেখবো। সেটা হচ্ছে আমাদের ডকুমেন্টের কোনো অংশ যদি বড় হয়ে যায়, আমরা আমাদের ডকুমেন্টটাকে মুভ করানোর জন্য আমরা চাচ্ছি যে আমাদের ডকুমেন্টের আমরা ওইদিকে যাওয়ার জন্য, তাহলে আমার এখানে যে একটা হ্যান্ড টুল আছে এটা নেব, বা শর্টকাট হচ্ছে আমাদের এইচ। আমরা হ্যান্ড টুলের মাধ্যমে আমাদের ডকুমেন্টটাকে মুভ করাতে পারবো।
এছাড়া আমরা কিবোর্ডের স্পেস বার চেপে ধরে আমাদের এটাকে আমরা মুভ করাতে পারবো। এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট পেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হ্যান্ডলের ভিতরে আছে, বা আমরা শর্টকাটে আমাদের কিবোর্ডের অ্যারো প্রেস কিবোর্ডের স্পেস বারকে চেপে মাউস ঘোরালে এটা আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে মুভ করাতে পারবো। তারপরে হচ্ছে আমাদের কালার অ্যাপ্লাই। আমরা যে দেখছি একটু আগে যে আমাদের কালার প্লেট, আমরা এগুলোতে কিভাবে কালার অ্যাপ্লাই করব। তো আমি এটা কালারটা কিভাবে অ্যাপ্লাই করব, মানে চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে যদি অন্য কালার সিলেক্ট করি তাহলে আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে, বা আমি এখান থেকে আমাদের একটা কালার প্লেট আছে, আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। বা এখান থেকে আমাদের এখন কালার মোডটা হচ্ছে CMYK, আমরা চাইলে এখান থেকে 8GB করে দিতে পারি, বা আরও বিভিন্ন ধরনের কালার মোড আছে। তো আমরা এখানে শো অপশানে দিই, তাহলে আমরা আমাদের কোন কালার মোডটা কত % আছে আমরা ওটা এখান থেকে দেখতে পারবো। তো আমরা চাইলে এগুলাকে চেঞ্জ করে আমাদের কালারগুলো চেঞ্জ করতে পারি। তো আমরা সবসময় চাইবো যে আমাদের কালার মোডগুলোতে যাতে পয়েন্ট না হয়, আমাদের যে এরকম অ্যাকুরেট থাকে, মানে যদি পয়েন্ট না আসে, যেমন 100.5 বা 69.5 বা 2 এরকম না আসে। এই যে এরকম পয়েন্টগুলো যাতে না আসে, আমাদের কালারটা যাতে একটা সংখ্যায় থাকে, পয়েন্ট যাতে না আসে, ঠিক আছে। বুঝতে পারছেন আপনারা? এখান থেকে আমাদের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো, বা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আপনার যেখান থেকে সুবিধা লাগে ওখান থেকে চেঞ্জ করবেন, ঠিক আছে। তো ধরেন আমার এখন আরেকটা ডকুমেন্ট নেই, এই আরেকটা শেপ নিলাম। আমি এখন এটার কালার কীভাবে, মানে এটাতে দুইটা কালার সেম আছে, তো আমি চাইলে এখান থেকে দুইটাকে একসাথে সিলেক্ট করে চেঞ্জ করতে পারবো। আমি চাইলে একটাকে সিলেক্ট করবো, একটাকে ক্লিক করব শুধু। এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল, ঠিক আছে। আমরা ফটোশপে যেরকম আমাদের 4টা সিলেকশন টুল ছিল, আমাদের এখানে শুধু একটা সিলেকশন টুল আছে, সেটা হচ্ছে শর্টকাট হচ্ছে V। আমরা এটা দিয়ে সিলেক্ট করব, একটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি আমার কালার চেঞ্জ করতে পারবো। আমরা সিলেকশন, এই যে আমাদের এই সিলেকশন দিয়ে আমরা কোনো ডকুমেন্ট, এই যে কোনো অবজেক্টকে মুভ করাতে পারবো, আমাদের ইচ্ছা মতো মুভ করাতে পারবো। ঠিক আছে, সবাই বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছি। সাগর মিয়া ক্লিয়ার? হিমু ভাই, শিহাব ভাই, শুভ ভাই? স্যার ওই যে ডকুমেন্ট প্যানটা ওটা আমার একটু দেখালে ভালো হয়। স্পেস প্লাস মাউস শর্টকাট করলে এটা হয়। ডকুমেন্ট পেন হচ্ছে, ধরেন আমার ডকুমেন্টটা এদিক দিয়ে বড় হয়ে গেছে, বা আমি আমার ডকুমেন্টটাকে আমার মানে ইয়ে মতো আমি মুভ করাতে চাচ্ছি, মানে আমি ডিজাইন দেখার জন্য ভালোভাবে মুভ করাতে চাচ্ছি। তাই এরকম একটা বড় হয়ে গেল, আমি এটা কীভাবে এখন মুভ করাবো? এটা করার জন্য আমি এখান থেকে হ্যান্ড টুলটা নিতে পারি। হ্যান্ড টুলটা নেওয়ার পরে আমি এটাকে মাউসকে এভাবে ক্লিক করে করে যদি আমি মুভ করাই, তাহলে আমার এটা মুভ হচ্ছে। এছাড়াও আমি আমার স্পেস বারটাকে ধরে, আমার যখন আমাদের কিবোর্ডের স্পেস বারটাকে প্রেস করব, তখন আমার এটাতে একটা হ্যান্ড টুল চলে আসবে।
আর এটাকে আমি মুভ করাতে পারবো, ঠিক আছে। স্পেস বার চেপে ধরে আমি আমার মাউসের রাইট বাটন ক্লিক করলে আর এটা মুভ হবে। এটা হচ্ছে ডকুমেন্ট পেন, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? স্যার আমাদের পূর্ববারে স্যার এই হ্যান্ডলিংটা আছে জি, মানে আমরা পূর্ববারে এই হ্যান্ডলিং দিলেন না আপনার ডিসপ্লেতে হ্যান্ডলিংটা শো করতেছে না। কেন হ্যান্ডেল তো আছে, দেখেন ভালোভাবে। ভালোভাবে করে বুঝতে পারছি না। এই সবাই হ্যান্ডেল পাইছেন? দেখেন তো একটু সবার পিসিতে। হিমু ভাই নাকি হ্যান্ডেল পাচ্ছে না। রাকিব ভাই পাইছেন আপনি হ্যান্ডেল? রাকিব ভাই আছেন? কাশি স্যার এত ওপেন যদি একটু সময় নিচ্ছে তো দেখতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝলি এই মানে অ্যাপসটা ওপেন করছি কিন্তু একটু সময় নিচ্ছে ওপেন হইতে। ও আচ্ছা। তারপরে দেখেন আমরা এখন কোনো পাইছি। হিমু ভাই পাই না কেন? হিমু ভাইয়ের হ্যান্ডেল কই গেল? তা আমরা এখন দেখবো একটা কোনো অবজেক্ট বা কোনো শেপকে আমরা কিভাবে লক করে রাখতে পারবো। আমরা ফটোশপে যেরকম লক করতাম, আমরা ইলাস্ট্রেটরে আমাদের কাজের সুবিধার্থে, যেমন আমাদের বিভিন্ন ডিজাইনের সুবিধার্থে বা ডিজাইন করার সুবিধার্থে আমাদের ডকুমেন্টকে লক করে রাখতে হবে, ঠিক আছে। তো সেটা কিভাবে করে আমরা সেটা দেখব। তো আমি এখানে একটা শেপ নিলাম, এখন আমি চাচ্ছি যে এই শেপটাকে আমি লক করে রাখবো। তো আমি এখানে অবজেক্ট থেকে লক একটা অপশন আছে, বা আমি শর্টকাট, আমরা ইলাস্ট্রেটরে বেশিরভাগ শর্টকাট ইউজ করব। তো আমি অবজেক্টটাকে সিলেক্ট করব, ঠিক আছে। আমার সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করলে সিলেক্ট হবে, বা এভাবে আমি ড্র্যাগ করে দিলে সিলেক্ট হয়ে যাবে। করার পরে আমি যখন কন্ট্রোল 2 প্রেস করব, কন্ট্রোল 2 প্রেস করলে আমার কি, আমার এটা কি, এটা লক হয়ে গেছে। এটাকে আমি এখন কি নাড়াচাড়া করাতে পারবো না। তো আমি আনলক কিভাবে করব? আমি কন্ট্রোল অল্টার 2 দিলে আমার এটা আনলক হয়ে যাবে, ঠিক আছে। তো ধরেন আমার এখানে 4টা থেকে 5টা, 4টা শেপ নিলাম। 4টা শেপ নেওয়ার পরে আমি 4টা শেপকে লক করব একসাথে। আমি কন্ট্রোল 2 দিলাম, লক হয়েছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি একটাকে আনলক করব, বা আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট তো হবে না, কেন লক আছে। আমি যখন কন্ট্রোলটা 2 দেব সবগুলো একসাথে আনলক হবে, ঠিক আছে। একটা একটা করে লক আনলক করা যাবে না। আমি চাচ্ছি এগুলো সবগুলোকে লক করব একসাথে, তারপরে শুধু একটাকে আনলক করব, এরকম হবে না, সবগুলো একসাথে আনলক হয়ে যাবে। আর আমাদের ইলাস্ট্রেটরে একটা সুবিধা হচ্ছে, আমাদের ইলাস্ট্রেটরের লেয়ার নিয়ে কাজ করতে হয় না। আমাদের ফটোশপে যেরকম একটা লেয়ারের ঝামেলা ছিল, ইলাস্ট্রেটরে আমাদেরকে লেয়ার নিয়ে কাজ করতে হয় না। যদিও আমাদের এখান থেকে লেয়ারটা আছে, আমরা লেয়ার নিয়ে এভাবে কাজ করতে পারি, কিন্তু ইলাস্ট্রেটরে আমরা মূলত আমাদের মেইন সুবিধা হচ্ছে আমরা লেয়ার নিয়ে কাজ করি না, আমরা আমাদের ইচ্ছে মতো কাজ করি। কোনো লেয়ারের ঝামেলা এখানে নেই, মানে আমরা কোনো লেয়ার নিয়ে কাজ করা লাগে না আমাদের। এটা হচ্ছে আমাদের মেইন সুবিধা ইলাস্ট্রেটরের।
এখন আমি চাচ্ছি আমার সুবিধা হচ্ছিল যে আমরা চাইলে একটার উপর আর একটা দিতে পারতাম, এরকম তো এটা কি সেটা সম্ভব? হ্যাঁ, ইলাস্ট্রেটরের লেয়ার ছাড়া সবকিছু করতে পারবেন আপনি। একটার উপরে একটা দিতে পারবেন বা একটার উপরে থেকে একটা নামাইতে পারবেন, কোনো লেয়ারের ঝামেলা নেই, এটা অটোমেটিকলি লেয়ার ক্রিয়েট হয়ে যায়। মানে আমি সবগুলোকে মুভ করাতে পারবো। আমার যে ফটোশপে যদি লেয়ার না নিতাম তাহলে আমি একটাকে টান দিলে আমার সবগুলো একসাথে চলে যেত, কিন্তু ইলাস্ট্রেটরে এরকম না, আমি আমার ইচ্ছে মতো যেটাকে ধরবো সেটা মুভ হবে, অন্যটা মুভ হবে না। এখন আমরা লক করা আনলক করা শিখলাম, এখন আমরা কোনো অবজেক্টকে কিভাবে হাইড রাখবো সেটা কিভাবে করে আমরা সেটা দেখবো। তো আমি চাচ্ছি যে আমাদের এই অবজেক্টটাকে আমি হাইড করে রাখবো। তো এটা হাইড করার জন্য আমি Ctrl+3 প্রেস করবো। Ctrl+3 প্রেস করলে আমার এই ডকুমেন্টটা হাইড হয়ে গেছে, ঠিক আছে। আমি চাচ্ছি এটাকে হাইড করবো, Ctrl+3, আমি এটা হচ্ছে Ctrl+3 সবগুলোকে হাইড করলাম, ঠিক আছে। এখন আমি যদি Ctrl+3 দিই তাহলে আমার সবগুলো চলে আসবে, মানে আমার সবগুলো আনহাইড হয়ে গেছে, শো হচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছেন আপনারা? এটা কিন্তু আমাদের ডিজাইনের জন্য, মানে ডিজাইনের জন্য সব সময় লাগবে, লক আনলক, তারপরে হচ্ছে হাইড আনহাইড, এগুলা মানে সব সময় লাগবে। ইলাস্ট্রেটরে এগুলো মানে সব কাজের জন্য লাগে। এখন আমরা জি হাইট আনহাইট হাইড করার জন্য Ctrl+3 আর আনহাইড মানে আনহাইড করার জন্য Ctrl+3, লক করার জন্য Ctrl+2 আর আনলক করার জন্য Ctrl+2। সেম, শুধু Ctrl+3 দিলে কি সব আর এগুলো হাইড হয়ে যাবে? হ্যাঁ, সবগুলো একসাথে আনহাইড হয়ে যাবে, একটা একটা করে হবে না, একটা একটা করে কোনো সিস্টেম নাই ইলাস্ট্রেটরে। এখন আমরা দেখব ইলাস্ট্রেটরে কোনো ছবি কিভাবে প্লেস করে বা কোনো ছবি কিভাবে আনে। তো সেম প্রসেস, আমরা যখন ফটোশপে কোনো ছবি কিভাবে আনতাম, ফাইল থেকে ওপেন বা প্লেসের মাধ্যমে। তো আমি যদি প্লেসের মাধ্যমে কোনো ছবিকে আনি, দেখি আমি চাচ্ছি যে আমি এই ছবিটাকে আনবো। তো আমি ছবিটা ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশান আসছে যে লিঙ্ক। তো আমরা সবসময় এই লিঙ্কটাকে উঠাইয়া দেব। আমরা কোনো ছবি যখন আনবো আমরা এখান থেকে লিঙ্কটাকে উঠাইয়া দেব। আমি যদি লিঙ্ক না উঠাই, যেমন লিঙ্ক না উঠাই যদি আমি এখানে প্লেস করি, আমি এখানে প্রেস করলাম, দেখেন আমার এখানে এটা কি ক্রস টাইপের, মানে একটা স্মার্ট, আমরা ফটোশপে বলতাম স্মার্ট অবজেক্ট, এখানে ক্রস টাইপের একটা আসছে। তো এভাবে আসলে হবে কি, আমার এই ডিজাইনটা যখন আমি পেন ড্রাইভে করে বা ইমেলে করে অন্য কারো পিসিতে নেব, তখন আমার এই ছবিটা আসবে না, এই ছবিটা ওই পিসিতে শো করবে না। ওই পিসিতে মানে এটা লিঙ্ক করা আছে, তো এটা ওই পিসিতে শো করবে না, ওই পিসিতে এই ছবি কাজ করবে না। তো এটা থেকে ইয়ে করার জন্য আমরা যখন কোনো ছবি নেব, আমরা কোনো প্লেস থেকে যখন কোনো ছবি নেব, নেওয়ার পর আমরা এখান থেকে লিঙ্কটাকে উঠিয়ে দেব, লিঙ্কটাকে উঠে এখানে প্লেস দেব। এখন আমরা এটা যেখানে নেব এই ছবিটা থাকবে, ঠিক আছে, এই ছবিটা চেঞ্জ হবে না। কিন্তু আমি যদি লিঙ্ক দিয়ে করি তাহলে আমার এই ছবিটা অন্য পিসিতে নিলে বা আমার ক্লায়েন্টকে দিলে সে আর এটা খুঁজে পাবে না, তার কাছে এই পিকচারটা যাবে না। তো এখানে একটা অপশন আছে, আমি যদি ওখান থেকে লিঙ্ক করতে ভুলে যাই তাহলে আমি এখানে ইমবেড নামে একটা অপশন আছে, আমি এখান থেকে ইমবেড করে দিলে আমার এটা আনলিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, কি বলতেছিলেন বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম কি, আমি একটা ফটো নিলাম, সেটা এতটা গুমরা আছে যে সেটা আমি জুম আউট করতে পারতেছিলাম না। এখন এরকম অবস্থায় কি করবো?
কেন জুম আউট করতে পারবেন না? এখানে পিকচারে ক্লিক করে আপনি কন্ট্রোল মাইনাস দিলে তো জুম ইয়ে হবে। লক হয়ে যায়, লক হয়ে যায়। তাহলে এরকম একটা সমস্যা আমি তাহলে ছবিতে সমস্যা ছিল, নাহলে তো হওয়ার কথা না। আচ্ছা দেখো না স্যার, আমি একটু বাহিরে দেখাবো একটু। তো ফটো প্লেস করাটা আমরা বুঝতে পারছি আমরা কিভাবে লিংক করে বা আনলিংক করে ফটো আমরা এখানে নিয়ে আসব। স্যার এটা আবার একটু দেখালে ভালো হয়। এটা হচ্ছে আমরা কোনো ফটো যখন প্লেস করব বা ড্রাগ করে নিয়ে আসব, এই ছবিটা আমি নেব। তো আমি যখন ছবিটা আমার ইলাস্ট্রেটরে আনবো প্লেস করে, তখন এরকম লিংক করা থাকবে। আমি লিংকটাকে উঠাইয়া দেব, কারণ লিংকটা যদি না উঠাই তাহলে আমি এটা অন্য পিসিতে নিলে এই ছবি কাজ করবে না বা এই ছবি অন্য পিসিতে যাবে না, ঠিক আছে? বা আমার ক্লায়েন্টকে যদি আমি কাজটা দিই, উনি ছবিটা খুঁজে পাবে না। ওই জন্য আমি লিংকটাকে উঠাইয়া দেব, লিংকটাকে উঠাইয়া প্লেস করব, ঠিক আছে? আমার প্লেস করছি, এখন আমি এটাকে বড় ছোট করি আমার ইচ্ছা মতো, ঠিক আছে? আর আমরা কি রেশিও অনুপাতে বড় ছোট করার জন্য শিফট আর অল্টার কি প্রেস করব, ঠিক আছে? আর আমি যদি কোনো কারণে ভুলে যদি পিকচার আনতে লিঙ্ক মানে পিকচারটা একটা লিঙ্ক করে নিয়ে আসলাম ভুলে, যে আমি ভুলে গেছি যে এটাকে আনলিঙ্ক করার জন্য ভুলে গেছি, তাহলে আমার এখানে একটা অপশান থাকে ইমবেড করে দেব, তাহলে আমার এটা আনলিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এখন আমরা ক্লিপিং করা দেখব। আমরা এই যে ফটোশপে যেরকম ক্লিপিং পাস করেছিলাম, ইলাস্ট্রেটরে কিভাবে ক্লিপিং মার্কস করে সে ব্যাপারটা দেখব। সেটা দেখার জন্য আমাকে কি দিতে হবে? আমাকে একটা যে কোনো ধরনের একটা শেপ নিতে হবে, একটা নিই বা দুইটা নিই বা পাঁচটা নিই, সেম প্রসেস। আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি একটা ছবি নেব। এই ছবিটাকে আমি আনি। তো ছবিটা আনার পরে কিন্তু আমাকে এটা এখন লিঙ্ক অবস্থায় আছে, আমি এটাকে ইমবেড করে দিতে হবে, মানে আনলিঙ্ক করতে হবে। আর তো আমরা ফটোশপে দেখেছি আমাদের ফটোটাও পরে থাকতে হয় অবজেক্টের, ইলাস্ট্রেটরে আমাদের ফটোটা থাকবে নিচে আর অবজেক্টটা থাকবে উপরে। আমাদের অবজেক্টটা উপরে থাকবে। তো আমরা চাইলে এটার অপারসিটিটাকে কমায়া বাড়ায় আমরা দেখতে পারি আমাদের ছবিটা কোন অবস্থায় আছে। এখানে আমাদের এই যে এই অপশনটাতে গেলে ট্রান্সপারেন্সি, এখান থেকে আমাদের অপারসিটি অপশনটা পাবো। আমরা ফটোশপে যেরকম আমাদের এখানে কিছু মোড ছিল, এই মোডগুলো আমরা এখানে পেয়ে যাব, অপারসিটিটা পেয়ে যাব। এখন আমি আমার অবজেক্টটাকে অফ করে দেখতে পারি আমি কোন বরাবর আমার ছবিটা ক্লিপিং করব। তো এখন আমাকে দুইটাকে সিলেক্ট করতে হবে। এখন আমার যে অবজেক্ট যেটা আছে এটাকে সিলেক্ট করব, প্লাস শিফট ধরে আমার ছবিটাকে সিলেক্ট করব। করার পরে আমি Ctrl+7 প্রেস করব। Ctrl+7 প্রেস করলে আমার কি এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি আরেকটু ইয়ে করে দেখাই, অনেকগুলো লেয়ারের ভিতরে একটা ক্লিপিং করে দেখাই। দেখেন অনেকগুলো শেপের ভিতরে ক্লিপিং করে দেব। এটা আমি ইমবেড করে নিলাম। এখন এটাকে আমি গ্রুপ করতে হবে। গ্রুপের শর্টকাট হচ্ছে Ctrl+G, ঠিক আছে?
এটা গ্রুপ করে নিলাম, এরপর আমি এটাকে উপরে উঠিয়ে দেব। এখন দুইটাকে আমি এভাবে ড্রাগ করে সিলেক্ট করতে পারি বা শিফট ধরে একটা একটা সিলেক্ট করতে পারি। তো এটা হবে না, এটাকে কম্পাউন্ড করতে হবে। এখন আমার এটাকে কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড করার জন্য অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ থেকে মেক বা শর্টকাট হচ্ছে কন্ট্রোল-A, ঠিক আছে? এখন হবে, আমি যদি এখন কন্ট্রোল-7 দিই মানে মার্কস করি, ক্লিপিং মার্কস করি, তাহলে দেখেন আমার এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা ব্যাপারগুলো? বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন এই ব্যাপারগুলা? না স্যার, পুলিশ কিন্তু ছিল না একটা সময়। স্যার আপনার নেট প্রবলেমের কারণে কিছু দেখা যায়নি। এটা দেখতে পান নাই? না স্যার, এটা হচ্ছে প্রথম আমি এরকম কিছু শেপ নিয়েছিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এটাকে গ্রুপ করছি, কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করছি। গ্রুপ করার পরে এটাকে একটা শেপ বানাইছি। একটা শেপ বানানোর জন্য আমি অবজেক্ট থেকে কম্পাউন্ড পাতে গেছি, পাত থেকে মেক দিয়ে দিয়েছি, ঠিক আছে? শর্টকাট হচ্ছে কন্ট্রোল-A। তারপর একটা শেপ হয়ে গেছে। হওয়ার পরে আমি আমার ছবিটাকে পিছনে নিচ্ছি আর শেপগুলোকে উপরে নিচ্ছি। এখন সিলেক্ট করে আমি কন্ট্রোল-7 করে দিলে এটা এটা মেবি ক্লিপিং হয় নাই। অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ থেকে মেক দুইটাকে সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে ক্লিপিং মার্কস আছে বা শর্টকাট হচ্ছে কন্ট্রোল-7, ওকে দিলে আমার এটা ক্লিপিং হয়ে গেছে। এখন বুঝতে পারছেন? সবাই একটু ট্রাই করেন, তাহলে বুঝতে পারবেন, ক্লিয়ার হবে। সবাই একটু প্র্যাকটিস করে দেখেন, এতক্ষণ পর্যন্ত যা যা দেখাইছি একটু প্র্যাকটিস স্যার করে এই যে সেম মার্কের বক্সগুলো এটা কি স্যার কন্ট্রোল দিয়ে কপি করে আবার যখন দিবেন? না, এটা তো আমি একটা একটা করে নিয়েছি। স্যার আপনার সবগুলোর মাপ যেমন সমান মনে হয়েছে এরকম? না, সমান কই হয়েছে? সমান হয় নাই তো। এটা যে ফাঁকা আছে অনেক বড়, সমান করে নেওয়া যায়, ওগুলো পরে দেখাবো। এখন আমি সমান করে নিই না, আমি একটা একটা করে কপি করে করে নিয়েছি, টেনে টেনে নিয়েছি। জি বলেন। বলেন, শুনতে পাচ্ছি। আমাদের ক্লাস কি 2 ঘন্টাই হবে স্যার? আজকে 2 ঘন্টা নেব, কারণ 4 ঘন্টাতে আজকে প্রথম ক্লাস, তো 4 ঘন্টা কি দেখাবো? সব তো দেখাই ফেলছি। হ্যাঁ,
আচ্ছা স্যার। আজকে যদি এর চেয়ে বেশি ওভারলোড করাই তাহলে তো আবার বুঝবেন না। অনেকে আছে বুঝবে, অনেকে আছে বুঝবে না, যারা নতুন তারা। কালকে 2 ঘন্টায় করাবো, কারণ নতুন বেজ দিবে তো, নতুন বেজ দিলে 4 ঘন্টা, ওনাদের 2 ঘন্টা করাতে হবে আমার। স্যার হ্যাঁ বলেন। ছবি তো স্যার আপনারটার মতো উপরে আসতেছে না, মানে ছবির মানে কি বলে কালার যে বক্সটা নিলাম ওই বক্সটা ছবির নিচেই থেকে যাচ্ছে, ওটা ছবির উপরে আসতেছে না। ছবিরে নিচে দেন আর এটার উপরে দেন। আমরা ফটোশপে দেখছি না কিভাবে উপরে নিচে করতে হয়, ভুলে গেছেন? লেয়ার থেকে দিতাম। লেয়ার থেকে কেন নিতাম? আমরা শিখছি না, আমরা অ্যালায়েন্স গুলো শিখছি না, শর্টকাটে কিবোর্ড গুলো শিখছি না, যে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে এটা পিছনে যাবে, বা এই আমরা এখানে যে অ্যালায়েন্স গুলো আছে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড ব্যাক, এই শর্টকাট গুলা এটা তো দেখাইছি ফটোশপে। এই যে ধরেন আমি প্লেসে গেলাম, প্লেস যাওয়ার পরে ধরেন এই ছবিটা ক্লিক করলাম, এই যে এখানে লিংক ক্লিক চিহ্ন আছে না, এই লিংকের ক্লিক চিহ্নটা আমি ভুল করে দিয়ে যাচ্ছি। এবার তোমাকে নিয়েছে নেওয়ার পরে এই যে এখানে একটা ভাই ভাই অনেকগুলো শেপ নিয়ে
শেপটা একত্রিত করলো কি কন্ট্রোল কি যে কন্ট্রোল এ না ওটা জি জি কন্ট্রোল জি এত গ্রুপ করলো তাই না? হ্যাঁ আর ওই যে লাস্টে অবজেক্ট অবজেক্ট যাওয়ার পর তারপরে যে কম্পাউন্ড পাথ কন্ট্রোল এইটার একটা অপশন ছিল শর্টকাট প্র্যাকটিস হয়েছে সবার? প্র্যাকটিস করেন একটু। স্যার অনেকগুলো শেপকে স্যার একত্রিত করলেন স্যার কন্ট্রোল এটা কি অনেকগুলো শেপকে একটা শেপ বানাইতে হবে, না হলে ক্লিপিং হবে না। অনেকগুলো শেপকে একটা শেপ করার জন্য কম্পাউন্ড পাথ করতে হবে। শর্টকাট হচ্ছে সবগুলোকে সিলেক্ট করার পরে কন্ট্রোল 8 দিলে কম্পাউন্ড হয়ে যাবে, মানে একটা শেপ হবে। ভাই কিভাবে কাটালেন? বুঝছেন সবাই? জি স্যার। SM নাইম ভাই কোনো সমস্যা আছে? শুভ ভাই কি নাই? শুভ ভাই, সাগর মিয়া, হিমু ভাই, রাকিব ভাই, রাজাউল ভাই। নাই স্যার, সমস্যাটা করে না স্যার আমার কোনো সমস্যা নেই আমার যেটা সমস্যা ছিল আপনাকে সলভ করে দিচ্ছি আমার এক সমস্যা আছে স্যার। বলেন। আপনি যে মানে ঘর থেকে নিয়ে থাকা আপনার এটা পুরোটাই ভরে যাচ্ছে কথা তো বুঝি না। রাকিব ভাই কি বলছে একটু বলেন তো। কতটাই কষ্ট না একদম মনে কাজ করা হবে সার্চে রেক্টেঙ্গেল দিয়ে ছোট ছোট যে ঘরগুলি দিল ওগুলি করতে ভুলটা কিন্তু আমি লিখছি সেটা পুরোটাই ভুলে যাচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের আপনার সরি আপনার যে কালারটা নিচ্ছেন একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে আপনার স্টোক কালার। আপনার কোনটা আছে এটা কি করে অফ অন থাকলে অন অফ করে নেন হয়ে যাবে। কালার পার্ট থেকে আপনার স্টোক এবং কি করে নেন। এখানে নিব কোন কালারটা আপনার পছন্দ যে কালারটা নেবেন। হ্যাঁ মানে আমি চাচ্ছি কি যে মাঝে ফাঁকা থাকে তাহলে সামনে ফাঁকা আছে আচ্ছা আমি শেয়ার দিচ্ছি আপনি দেখেন। আমারটা তো খুলে আমি শেয়ার দিচ্ছি আপনি দেখেন। দেখা যাচ্ছে?
দেখতে পাচ্ছেন এটা আমার স্কেল। হ্যাঁ আচ্ছা, আপনার সমস্যা হচ্ছে আপনি যখন কোনো স্টক নিচ্ছেন তখন হচ্ছে আপনার এটা ফুল হয়ে যাচ্ছে, তাই তো এইভাবে? আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে একটা কালার আছে, দেখেন আপনার মাউস পয়েন্টার এখানে দুটো অপশন আছে, উপরেরটা হচ্ছে আপনার ফিল কালার, নিচেরটা হচ্ছে স্টক কালার। স্টক হচ্ছে আপনার সাইডে যে বাউন্ডারিটা, আর ভিতরে একটা ফিল। আপনার এখানে এখানে যেটা উপরে আছে এটাকে যদি অফ করেন তাহলে এটা স্টক অফ হয়ে যাবে। আপনি যদি আপনি ফিল অফ স্টক অফ করতে চান তাহলে স্টকটা ক্লিক করে স্টকটা অন করে দেবেন। এটা দেখেন এখন হয়ে গেছে। এখন এটা ছোট মোটা শুরু করতে হলে আপনি এই সাইজটা শুরু করবেন, চলে যাবে। আর কালার চেঞ্জ করতে হলে এখান থেকে ডবল ক্লিক করে করতে পারেন বা আপনার কিছু করে নিতে পারেন। বুঝতে পারছেন? জি 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 ট্রাই করি। বলেন। আচ্ছা, আমি ফোন নিয়েছি তাই না? এই হিমু ভাই পারতেছেন? হিমু ভাই পারছেন? আপনি ইলাস্ট্রেটরটা কিন্তু ভালোভাবে করেন, ফটোশপটা তো করেন না। হ্যাঁ ভাই, সবকিছু বুঝছি আলহামদুলিল্লাহ। আমি ক্লিপিং মাস্কটা নিয়ে একটু আটকে আছি। কি হয়েছে ক্লিপিং মাসে? কি হয়েছে? ক্লিপিং মাস তো সহজ। আমি পিকচার প্লেস করার পরে ওটা করছি, কিন্তু আমার পিছনের ওইটা আমি টোটালি ক্লিয়ার করতে পারছি না। কিছু আবার ইচ্ছা যায় এই রাত প্রবলেম হলে স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দিচ্ছি। বুঝি নাই। কথা ক্লিয়ার আসে না। কথা ক্লিয়ার না আসলে পাশে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে লিখে দেন। লিঙ্কের কথা কে যেন বললেন, আমি চ্যাট
কিছু দিয়ে দিচ্ছি। নাই ভাই জি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি SM9 ভাই জি শুনতে পাচ্ছি আমাদের এখানে এরকম একটা ছিল স্যার, একটা গাছে 5টা মাছ ছিল স্যার। হিমু ভাই ভাই হ্যাঁ, এই যে পিকচার ছবিটা থাকবে পিছনে, ঠিক আছে, অবজেক্টটা থাকবে সামনে, শেপটা থাকবে ছবির উপরে। বুঝি না কথা। স্যার ক্লিপিং আমার একটু দেখা যায়? স্ক্রিন দেখা যায় আমার? ক্লিপিং মার্কস হচ্ছে আমি প্রথম কি এটা কি একটা শেপ দিয়েছি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই শেপের ভিতরে বা আমি একটা রাউন্ড এবার একটা ইলিপ শেপ নিই। আমি একটা ক্লিপিং মার্কস করবো, একটা ছবি ক্লিপিং মার্কস করবো। করার জন্যে ছবিটাকে আনার পরে আমি এখান থেকে ইনভেট করে দেবো, মানে লিঙ্কটা উঠিয়ে দেবো। এখন আমার কি ছবিটা পিছনে থাকবে বা আমার যে শেপটা নিয়েছি এই শেপটা কি উপরে থাকবে। এটা উপরে ওঠানোর জন্য আমি রাইট বাটন ক্লিক করে অ্যারাইঞ্জ, শর্টকাট হচ্ছে যায় শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ক্লোজিং, ফন্ট দেব, ব্রিং টু ফন্ট। দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ট্রোল 7 দেব। এখন বুঝছেন? জি স্যার। করে দেখেন।
হয় কিনা। আজকে ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে থাকলে বলেন। ইলাস্ট্রেটরের সুবিধাগুলো বুঝতে পারছেন? প্লাস আজকে যেগুলো দেখাইছি ইন্টারফেস সম্বন্ধে, তারপর ডকুমেন্ট সেটআপ, স্ক্রিপ্ট মোড, জুম ইন আউট, ডকুমেন্ট প্যান, কালার অ্যাপ্লাই, তারপরে অবজেক্ট লক আনলক করা, তারপরে হাইড আনহাইড করা, তারপরে ফটো প্লেস করা, ক্লিপিং মাস্ক করা, সব কিছু ক্লিয়ার? জি স্যার। দেখিয়েন পরে কিন্তু আবার এখন কিন্তু ফটোশপে আপনারা যেগুলো করছেন ইলাস্ট্রেটরে করবেন না, যেটা ক্লিয়ার না সেটা সাথে সাথে বলে ফেলবেন, পরে ফটোশপের মতো আবার এমনটা না হয় যে আবার অনেক কিছুদিন পর গেলে যে ফটোশপ অনেক কিছু করতে পারেন না, আপনারা ভুলে গেছেন। ওই জিনিসটা যাতে না হয়, ইলাস্ট্রেটরটা ভালোভাবে শিখেন। জি রেজাল ভাই কোনো সমস্যা আছে?
জি জি বুঝি না ভাই, আমি যেতে পারি চলে যাবেন? স্যার ক্লাস হবে না বাড়ি তুই আচ্ছা ঠিক আছে। ক্লাস তো শেষ, এখন আপনাদের কোনো সমস্যা আছে কিনা বলেন। আজকের যে টপিকগুলো ছিল ওগুলোতে কোনো সমস্যা থাকলে বলেন। আচ্ছা, মোটামুটি আজকে বিষয়গুলো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে ঠিক আছে।